প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম কাদের মির্জার। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা অপরাধীদের গ্রেফতারের জন্য স্থানীয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এ সময় তিনি কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থানে হরতালের নামে অবরোধ সৃষ্টি করে বাস, সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ এনে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে অবরোধ ঘোষণা করারও হুঁশিয়ারি দেন আলোচিত মেয়র কাদের মির্জা। সোমবার সকাল ৯টার দিকে বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। কাদের মির্জা বলেন, গত কয়েকদিন ধরে হরতালের নামে অবরোধ সৃষ্টি করে কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থানে বাস, সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজি করা হয়েছে। অথচ এএসপি শামীম, ডিবির ওসি রবিউল তাদেরকে গ্রেফতার করেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতার না করলে আগামী বুধবার কোম্পানিগঞ্জে সর্বাত্মক ২৪ ঘণ্টা অবরোধ থাকবে। এ সময় রিকশা ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, তবে দোকানপাট খোলা থাকবে। তিনি বলেন, কোম্পানিগঞ্জে কঠিন অবরোধ পালন করা হবে। তিনি আরো বলেন, হরতালের নামে অবরোধ সৃষ্টি করে তারা ১০টি গাড়ি ভাঙচুর করেছে, ২০০ গাড়ি থেকে চাঁদাবাজি ও লুটপাট করেছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। গত পরশু টেকের বাজারে সন্ত্রাসীরা পুলিশকে গুলি করেছে, গাড়ি ভেঙে দিয়েছে, কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে অপমান করেছে। অপরাধীরা চিহ্নিত, অথচ পুলিশ এখন পর্যন্ত একজন অপরাধীকেও গ্রেফতার করেনি। মেয়র কাদের মির্জা বলেন, আমাকে হত্যা করার জন্য কুত্তার রাহাত এএসপি শামীমকে ১০ লাখ টাকা দিয়েছে, ইউএনওকে ৫ লাখ দিয়েছে, ওসিকে ৫ লাখ দিয়েছে আর এসিল্যান্ডকে ২ লাখ টাকা দিয়েছে। তিনি বলেন, কোম্পানিগঞ্জের পুলিশ মানুষের সেবক নয়, তারা মানুষের বোঝা। এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। কোম্পানিগঞ্জের প্রতিটি ওয়ার্ডের আইনশৃঙ্খলা উন্নয়নে কমিটি গঠন করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোম্পানিগঞ্জে আর অস্ত্রবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজি করতে দেওয়া হবে না, রাস্তায় রাস্তায় ডাকাতি ও লুটপাট করতে দেওয়া হবে না। জীবন দেব, তবুও এই এলাকার মানুষকে নিরাপত্তা দেব। আমলাদের বিবস্ত্র দৌরাত্ম্য বেড়েছে, মন্তব্য রুমিন ফারহানার। আমলাদের বিবস্ত্র দৌরাত্ম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশে আমলাদের যে বিবস্ত্র দৌরাত্ম্য বেড়েছে সে বিষয়ে কথা বলা দরকার। কেননা জনগণের দেওয়া করের ২৭% চলে যায় আমলাদের বেতনের পেছনে, অথচ বছরে জনগণকে সেবা দিতে ১২,০০০ কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে। সোমবার দুপুরে জাতীয় সংসদে নতুন প্রভিশনের তালিকায় মোবাইল কোর্টের বিধান সংবলিত এক আলোচনায় বিএনপির এ সদস্য একথা বলেন। রুমিন ফারহানা বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিদেশে অর্থ পাচারের তালিকায় যে ২৮ জনের তালিকা রয়েছে তাদের মধ্যে রাজনীতিবিদদের পাশাপাশি আমলারাও রয়েছে, সুতরাং এর টাকা কোথা থেকে আসে সেটি প্রশ্ন। তিনি বলেন, আমাদের পরিকল্পনা মন্ত্রী আমলাদের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলেন, ফেরাউনও আমলাদের ছাড়া চলতে পারেনি। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মোবাইল কোর্ট চালাতে হলে অবশ্যই বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে করা উচিত। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা সংবিধানের মূল স্পিরিটের সাথে ভীষণভাবে সাংঘর্ষিক। নির্বাহী বিভাগ দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তাহলে এটি সংবিধানের ২২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের ১১৫ ও ১১২ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। এ বিষয়ে হাইকোর্টে একটা রিটও হয়েছিল। রিটের পর রায়ে হাইকোর্ট বলেছিল, স্বাধীন বিচার ব্যবস্থায় সংবিধানের যে মূল স্পিরিট এবং সংবিধানের ২২ অনুচ্ছেদের যে স্পিরিট তার সাথে মোবাইল কোর্ট যায় না। আজকে আমি অনেক খুশি, শান্তি লাগতেছে, মন্তব্য পরিমণির। ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় ক্লাবটির বহিষ্কৃত নির্বাহী সদস্য নাসিরউদ্দিন মাহমুদ গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরিমণি। সোমবার রাতে তার বনানীর বাসায় এক সংবাদ সম্মেলনে তার অভিব্যক্তি তুলে ধরেন তিনি। পরিমণি বলেন, আমাকে ক্যামেরার সামনে এভাবে দাঁড়াতে হবে, আমি এভাবে দাঁড়িয়ে ইউজ টু না, আমার কাজ নিয়ে সবসময় দাঁড়িয়েছি, আমি ৫ মিনিট ফিল করলাম, আমাকে এভাবেও দাঁড়াতে হয়েছে। আজকে আমি অনেক খুশি, আজকে শান্তি লাগতেছে। যখন দেখছি যে এত তাড়াতাড়ি জিনিসগুলো হয়েছে, এতটাও আশা করতেছিলাম না। আমি সবার প্রতি কৃতজ্ঞ, আমি চেয়েছি কোনোভাবেই কাঁদবো না। এ সময় উপস্থিত সাংবাদিকরা নাসিরউদ্দিনের সঙ্গে পরিমণির পরিচয় কিভাবে জানতে চাইলে তিনি বলেন, নাসিরের সঙ্গে ওখানেই দেখা হয়েছে, ওনার নাম যে নাসিরউদ্দিন আমি নামেই জানি না। মদ নিতে বাধা দেয়ায় আপনার সঙ্গে থাকা ছেলেগুলো মারধর করেছে এমন প্রশ্নে পরিমণি বলেন, এটা তো কেমন বাচ্চা সুলভ আচরণ হয়ে গেল না। ১৫ সেকেন্ডের ভিডিও শোনেন, এটা আপনার কান নিতে পারবে না, তারপরেও এটা কিছু বলার নেই আমার। সেখানে কেন গিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, সেখানে ইনভাইটেও যায়নি, ওটা যে ক্লাব আমি জানতাম না। আমার সঙ্গে যে অমি ভাইয়া ছিল তার একটা কাজ ছিল, আমি বলিনি। অমি ভাইয়া আমাকে প্ল্যান করে নিয়ে গেছে, সে আমাকে আগেও বলেনি ওখানে চলো। সেখানে গাড়ি থেকে নামার বিষয়ে অমিকে উদ্ধৃত করে তিনি বলেন, তোমরা এখানে সিকিউর, তখন রাত ১২টা প্রায়, ওখানে সিকিউরিটি ঢুকতে দিচ্ছিল না, পরে কাউকে ফোন করছিল। ওই ব্যক্তি আইজিপির বন্ধু, আপনি জানেন কিনা এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, ওখানে যে ছিলেন সে বারবার বলেছেন উনি আইজিপির বন্ধু। আমার কেরিয়ার নায়িকা মানুষ এসব উল্লেখ করে বলেন, আমার সঙ্গে অন্যায় হলে বিচার চাবো না। একজনেরও নাম জানি না, তাই বলে কি ঘটনা পুলিশকে বলবো না? ইজ্জত তো আমার হানি হয়েছে ভাই, সেটার বিচার চাওয়া কি লজ্জার ব্যাপার?
চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে সোমবার গ্রেফতার করা হয়েছে। উত্তরা একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমিসহ 5 জনকে গ্রেফতার করা হয়। ইসলামী বক্তা আদনানের সন্ধান চেয়ে অ্যামনেস্টির বিবৃতি। বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এই বিবৃতিতে বলা হয়েছে, আবু তহা মোহাম্মদ আদনান ও তার 3 সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ আবু তহা ও তার সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে। ক্রিকেটার থেকে আলোচিত ইসলামী বক্তা হওয়া ৩১ বছর বয়সী আদনানের নিখোঁজের পর থেকে রংপুরে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। পুলিশ জানিয়েছে আদনানের গাড়ি চালক আমির উদ্দিন এবং তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ নামে 2 জনও নিখোঁজ রয়েছেন। ওই রাতের পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে। 10 জুন ছেলে নিখোঁজ হওয়ার পরের দিন তার মা আজেদা বেগম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় জিডি করেন। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আদনানের সর্বশেষ মোবাইল খোলা ছিল টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেখান থেকে তদন্ত শুরু হলে ভালো হতো। নাসিরের সঙ্গে থাকা ওই 3 নারী রাজি হলে আরও একটি মামলা দায়ের করা হবে। চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের সঙ্গে থাকা 3 নারী যদি রাজি হয় তাহলে আরও একটি মামলা হবে। এছাড়া আরও একটি মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। একই সঙ্গে নাসিরের সহযোগী তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধেও একই মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। সোমবার বিকালে উত্তরার 1 নম্বর সেক্টরের 12 নম্বর সড়কের একটি বাসা থেকে এই 2 জনের সঙ্গে 3 নারীকে গ্রেফতার করে পুলিশ। নারীরা হলেন লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা। গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। ওই 3 নারী যদি রাজি হয় তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। এই গোয়েন্দা কর্মকর্তা জানান, উত্তরার যে বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে সেটি স্নিগ্ধা নামের নারীর। এই বাসায় নাসির ও অমি আমোদ ফুর্তি করতে আসতেন বলে দাবি করেন তিনি। গ্রেফতার অভিযানের সময় ওই বাসা থেকে 1000 ইয়াবা ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। পরীমনির অভিযোগের পর রোববার রাত থেকে ঘটনাটি আলোচনায় রয়েছে। সোমবার সাভার থানায় নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসিরুদ্দিন মাহমুদ সহ 6 জনের নামে মামলা দায়ের করেন এই অভিনেত্রী। এরপর 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এই 5 আসামি রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থাকবে জানিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, মঙ্গলবার শোন অ্যারেস্ট দেখিয়ে দেশে গণতন্ত্র বিকাশের সবচেয়ে বড় বাধা বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। বঙ্গবন্ধু এভিনিউয়ে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় সোমবার ওবায়দুল কাদের একথা বলেন। তিনি সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন। সেতুমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সহাবস্থানে যে সহযোগিতা প্রয়োজন তাতে বিএনপি বড় বাধার সৃষ্টি করে রেখেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এদেশের রাজনীতিতে পারস্পরিক যে বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে তার মূলে রয়েছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং শেখ হাসিনাকে একাধিকবার হত্যার ষড়যন্ত্র করেছে বিএনপি। আওয়ামী লীগ জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিল না এবং খালেদা জিয়াকেও কখনো হত্যার ষড়যন্ত্র করেনি। বিএনপি ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে সামিল হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং আওয়ামী লীগকে বাঁচাতে হলে গণতন্ত্র রক্ষার পাশাপাশি দলের কর্মীদের বাঁচাতে হবে। সৈনিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না হতে পারলে সৈনিক লীগ করে কোনো লাভ হবে না। একজন মানুষ কবার জন্মায় মির্জা ফখরুলের কাছে তথ্যমন্ত্রীর প্রশ্ন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে প্রশ্ন রেখেছেন, একজন মানুষ কবার জন্মায়? আপনারা বেগম জিয়াকে এভাবে 5-6টি জন্মের তারিখ দিয়ে কেন বারবার জন্মগ্রহণ করালেন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের বিভিন্ন তারিখ ব্যবহার বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না? গত রোববার হাইকোর্টের এই রুল জারির পর মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে সোমবার বিকেলে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী প্রশ্ন রাখেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন। বেগম জিয়ার পাসপোর্ট ও করোনা পরীক্ষার প্রতিবেদনে তার জন্ম তারিখের চিত্র
নিজের আইপ্যাড থেকে সাংবাদিকদের দেখিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, মেট্রিক পরীক্ষার ফর্মে খালেদা জিয়ার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে 5 সেপ্টেম্বর 1946 সাল। আবার তার বিবাহ সনদে জন্মের তারিখ উল্লেখ আছে 5 আগস্ট 1944 সাল। 1991 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন সরকারি নথিতে তার জন্ম তারিখ উল্লেখ আছে 19 আগস্ট 1947। আর বর্তমানে যে পাসপোর্ট তিনি ব্যবহার করছেন, সেখানে তার জন্ম তারিখ উল্লেখ আছে 5 আগস্ট 1946 সাল। অতি সম্প্রতি তিনি যে করোনা টেস্ট করেছেন, সেখানে তার জন্মের তারিখ উল্লেখ আছে 8 মে 1946 সাল। কটি জন্ম তারিখ হলো? হাসান মাহমুদ বলেন, কোন সরকারি নথিতে কোন জায়গায় বেগম খালেদা জিয়ার জন্মের তারিখ 15 আগস্ট উল্লেখ নেই, অথচ বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার জন্ম তারিখ 15 আগস্ট দাবি করে কেক কাটা হয়। প্রকৃতপক্ষে 15 আগস্ট কেক কাটা হয় সেদিনের হত্যাকাণ্ডকে সমর্থন করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য, 15 আগস্টের এই মর্মান্তিক ঘটনাকে উপহাস করার জন্য। তিনি আরো বলেন, আসলে মির্জা ফখরুল সাহেবরা বেগম খালেদা জিয়ার জন্মের তারিখ নিয়ে ছিনিমিনি খেলছেন এবং তারা আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকেছেন, আদালতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তথ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের রুলের পর বেগম জিয়ার এতগুলো জন্ম তারিখের কারণে মানুষের কাছে উপহাসের পাত্র হয়ে তাদের গাত্র দেওয়া হচ্ছে। তাই তড়িঘড়ি সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য রেখেছেন, সেগুলো হাইকোর্টের প্রতি, আইন আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের মতোই। সেখানে তিনি কিছু আপত্তিকর কথাও বলেছেন। বহু লোকের জন্ম তারিখ আসল একটা, সার্টিফিকেট আর একটা, বললেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে করা রিটের প্রসঙ্গ টেনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে একটা জিনিস খেয়াল করে দেখবেন, বহু লোকের কিন্তু জন্ম তারিখ আসল একটা আর সার্টিফিকেট আর একটা। বিশেষ করে আমাদের জেনারেশনের সময় তখন সঠিকভাবে বাবা মা জন্ম তারিখ মনে রাখতেন না, ডায়েরি টায়েরি মেনটেন করতেন না, ফলে দুই রকম হতে পারে। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এটা কোনো ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা তারিখে কেউ জন্ম নিতে পারবে না, এটার একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। তখন হিসাব করে আপনাকে সন্তানের জন্মদানের কথা চিন্তা করতে হবে, এছাড়া তো উপায় নেই। হাইকোর্টে খালেদা জিয়ার জন্ম তারিখ সংক্রান্ত নথি তলবের বিষয়ে মির্জা ফখরুল বলেন, যে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটা তো ভুয়া। এভারকেয়ার যে রিপোর্টের কথা বলা হয়েছে, এ ধরনের কোনো রিপোর্ট এভারকেয়ার করেনি। যে তারিখটা বসিয়েছে তারা এটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছে। তিনি বলেন, দেশে তো রাজনীতি নেই, এখন উদ্দেশ্য তাদের একটাই, এ ধরনের ইস্যুগুলো তুলে এনে জাতিকে বিভ্রান্ত এবং দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা, মূল সমস্যা থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, আর কিছুই না। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এসব করছে।